আপনারা তো জানেন যে গত 30 জুলাই আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের আমাদের যে ইন্টার্ন হোস্টেল, যেটা রেসিডেন্ট হোস্টেল, ওইটাতে একটা ইনসিডেন্ট হয়। তো তারপর আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা সংবাদ মাধ্যম বা যেখানে দেখেছি, তাতে আমরা দেখছি যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খবর আসছে। যা কিছু খবর আসছে যেগুলি মোটেই সত্যি না, কিন্তু এটা আতঙ্ক ছড়াচ্ছে বেসিক্যালি। এবং আমাদের যে সমস্ত স্টুডেন্টরা আছে এইখানে, সারা ভারতবর্ষের স্টুডেন্টরা থাকে, আমাদের বিভিন্ন জেলার যে স্টুডেন্ট তারাও আছে, তাদের মধ্যে একটা ভয়, ভীতি এবং সার্বিকভাবে যে ত্রিপুরায় যে সমস্ত এবং গার্জিয়ানরা যারা আছেন, অভিভাবকেরা বিভিন্ন জায়গায়, যারা অন্যরা যেগুলো শুধু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে না, ইভেন অন্যান্য যে সমস্ত ডিগ্রি বা অন্যান্য কলেজে আছে, ওটার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো এই ঘটনার অ্যাকচুয়ালি যে গভীরতা বিবেচনা করে আমরা চিন্তা করলাম যে আমরা আজকে যদি সাংবাদিক বন্ধুদের সাথে সামনাসামনি ব্যাপারটা তুলে ধরি, তাহলে হয়তো যে ধোঁয়াশাটা আছে এটা কিছুটা কেটে যাবে। আমার সঙ্গে আছেন আমাদের কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন মজুমদার মহোদয়, তাছাড়া আছেন ডেপুটি এমএস জিএ ডক্টর কনক চৌধুরী অ্যান্ড ডেপুটি এমএস এমসিপি ডক্টর কুমারজিৎ সিনহা এবং আরএমও ডক্টর বিকাশ দেববর্মা। এখন আমি অধ্যক্ষ স্যারকে বলবো যে পুরো ঘটনাটা সম্বন্ধে কিছু বলার জন্য। সবাইকে নমস্কার। গত 30শে জুলাই রাত্রি প্রায় 11:45 আমাদের যে রেসিডেন্ট ডক্টরস হোস্টেল আছে, মেয়েদের যে হোস্টেলটা, সেই হোস্টেলের একজন আমাদেরই একজন ছাত্রী, প্রথম বর্ষের ও পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, ওর ব্যালকনির যে দরজাটা আছে সেই দরজাটা খোলা রেখে ওর রেস্ট করছিল। তো রেস্ট করার সময় ও হঠাৎ দেখে ওর ব্যালকনির দরজা দিয়ে মাস্ক পরা একটা ছেলে রুমে ঢুকলো। রুমে ঢুকে ওকে একটা বিছানায় ওকে একটা ধাক্কা দিয়েছে এবং ফ্লোরে পড়ে গেছে। তখন তার যে বিছানায় যে মোবাইলটা ছিল, ওই মোবাইলটা নিয়ে আবার যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা দিয়ে পালিয়ে গেছে। তখন মেয়েটা আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি করলো। সঙ্গে সঙ্গে ওর যে বাকি সতীর্থরা আছে ওরা এগিয়ে আসতে আসতে বাই দ্যাট টাইম চলে গেছে এবং গেটে যে সিকিউরিটি ছিল, সিকিউরিটি মহিলা এসে দেখে অলরেডি সে পালিয়ে গেছে মোবাইলটা নিয়ে। তো সঙ্গে সঙ্গে মেয়েটি আমাদের যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট থাকে, হোস্টেল সুপারিনটেন্ডেন্টকেও ইনফর্ম করলো। হোস্টেল সুপারিনটেন্ডেন্টও এসেছিলেন সঙ্গে সঙ্গে এবং ওর মা বাবাকেও ইনফর্ম করেছিল। তো ওনারাও যোগাযোগ করেছেন এবং রাত্রিবেলা তৎক্ষণাৎ এনসিসি পুলিশ স্টেশনে যোগাযোগ করা হয় এবং পুলিশও সঙ্গে সঙ্গে আসে। এসে সিসিটিভি ফুটেজ কিছুটা দেখেছে, কিন্তু সিসিটিভি কাভারেজ যেহেতু পুরোটা কমপ্লিট ছিল না, সেজন্য অডিটোরিয়ামের পাশ দিয়ে যদ্দূর দেখতে পেরেছে যে একটা ছেলে দৌড়ে পালিয়ে যাচ্ছে পেছন দিকটা, কিন্তু সামনের দিকে কিছু দেখা যায়নি। তো রাত্রিবেলায় এইটুকুই ঘটনা, সবাই ওকে এসিওর করেছে এবং সে যথারীতি রাত্রি কাটিয়েছে। সকালবেলা এই খবরটা পাওয়ার পরে আমি আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর কনক চৌধুরী, আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এবং আরএমও সবাই মিলে আমরা ওই জায়গায় যাই, ওই রুমটা দেখি এবং রুমের পেছন দিকে যেদিক থেকে উঠছিল সেটা কিন্তু রিলেটিভলি খুব একটা যে জঙ্গলের জায়গা ছিল তা নয়। আমাদের যে প্রফেসরের কোয়ার্টার আছে তার জাস্ট অপোজিট দিকে ওই দিকটায় ঢুকেছে এবং গ্রিল ছিল না বলে এবং রুম খোলা ছিল বলে নিশ্চয়ই খেয়াল করেছে, ওই দিকটায় উঠে। তো মোটিভ যেটা বোঝা গেল যে চুরি করাই ওর উদ্দেশ্য ছিল মেনলি, আদারওয়াইজ যে কোনো কিছু হতে পারতো ওর যদি খারাপ মোটিভ থাকতো। তো এই জন্য আমরাও খুব অডিট ছিলাম। তো ইনস্ট্যান্ট আমরা ডিসিশন নিই যে আমাদের যে লেডিজ হোস্টেলের যে ওপেন জায়গাগুলো আছে, এখনের যে ইন্টার্ন হোস্টেলের যে জায়গাগুলো আছে, এগুলোকে গ্রিল দিয়ে আপাতত আটকে রাখা এবং ফেন্সিংকে আরও স্ট্রেংথেন করা। ইঞ্জিনিয়ারদের ওইভাবে অলরেডি ডাইরেকশন দেওয়া হয়েছে, তারা এটার উপর কাজ করছে, অতি সত্বর এটা হয়ে যাবে। প্লাস সিকিউরিটিকে আমরা একটা শোকেজও আমাদের দিয়েছে, সুপারিনটেন্ডেন্ট দিয়েছে। দেওয়ার উদ্দেশ্য হলো আমরা একসময় ডিসিশন নিয়েছিলাম যে এমনিতে প্লেন ক্লথ কিছু সিকিউরিটি যাতে অল দ্য টাইম, মানে ড্রেস না পরা অবস্থায় যাতে প্লেন ক্লথ কিছু সিকিউরিটি একটা রাউন্ড দ্য ক্লক যাতে একটা রাউন্ড দেয়। তো সেদিন দেখা গেছে যে ওদের সঙ্গে জিজ্ঞাসা করে দেখলাম লাস্ট রাউন্ড দিয়েছিল ওরা 9:45, তারপর আর কোনো রাউন্ড দেয়নি। তো সেটা নিয়ে অলরেডি ওদের এক্সপ্লেনেশন কল করা হয়েছে।
আমরা ওদেরকে ডেকে আমাদের টোটাল সিকিউরিটি, কারণ গত কদিনে দেখতে পাবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইভেন আরও অনেকগুলো চুরির ঘটনা জিবি হসপিটালের মধ্যে এবং জিবি হসপিটালের পেশেন্ট থেকে টাকা চুরি করে নেওয়া, গয়না চুরি করা, এসব নানা ধরনের অভিযোগ আছে। সেজন্য আমরা সিকিউরিটিকে নিয়ে আবার বসলাম, বসে যা যা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে ভিজিলেন্স আরও বাড়ায়। তো প্লাস আমাদের যে কিছু পেন্ডিং জিনিস ছিল, যে সিসিটিভি ইনস্টলেশন আমাদের এখনো পুরো কমপ্লেক্সে হয়ে ওঠেনি, এবং সেটাও আমরা আবার পর্যালোচনা করে আমরা যাতে ইমিডিয়েটলি যাতে আমরা আমাদের হোস্টেলের চারিদিকে সিসিটিভি ইনস্টলেশন হয়, যাতে এই ধরনের পরিস্থিতিতে ট্র্যাক করা যায় অ্যাটলিস্ট কারা এসেছিল, কখন এসেছিল। আর আরেকটা হচ্ছে জিবি হসপিটালের যে প্রধান সমস্যা সেটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। কারণ আমাদের কিন্তু ডেফিনিট কোনো ক্যাম্পাস ওয়াল বলতে কিছু নেই যে আমরা পুরো এনক্লোজ করে যে একটা বা দুটি দিক থেকে এন্ট্রি নেওয়া এক্সিট নেওয়া। সেটার জন্য আমরা অলরেডি প্রপোজাল দেওয়া আছে, আবারও আমরা ইনসিস্ট করছি যাতে ইমিডিয়েটলি এনক্রোচমেন্টগুলো বন্ধ করে দেওয়া হোক। আর লাস্ট প্রবলেম হচ্ছে আমাদের যে ইলিগেল পার্কিং। দেখা গেছে যে জিবি হসপিটাল সন্ধ্যার পরে একটা ইলিগেল পার্কিংয়ের জায়গা হয়ে যায়, এবং সেক্ষেত্রে হোস্টেলের যে স্টুডেন্টরা ওরাও আমাদের কাছে এসেছিল, আমাদের যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যা ওরাও এসেছিল, ওদের নিয়েও আমরা বসেছি। এবং ওদের যেটা দাবি ছিল যে ইউজুয়ালি দেখা গেছে যে রাত্রিবেলা অনেকেই অটো এবং নিজস্ব গাড়িগুলো পেছন দিকে নিয়ে আমাদের যে অডিটোরিয়াম বা এইসব জায়গাতে পার্কিং করে সকালবেলা এসে গাড়িগুলো নিয়ে যায়, তো উইচ ইজ ইলিগেল পার্কিং। এবং অনেক সময় দেখা যায় অটোগুলো বা ইয়ের মধ্যে জড়ো হয়ে চার পাঁচজন কিছু না কিছু অ্যাক্টিভিটি করে। সেই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমাদের যে রেসিডেন্ট হোস্টেল, মানে আমাদের যে লাস্ট ক্যান্টিনটা আছে, ক্যান্টিনের পরে আমরা আর কোনো পার্কিংয়ের অ্যালাউ করবো না। দ্যাট উইল বি এ রেসিডেন্সিয়াল জোন ডিক্লেয়ার করে আমরা সিকিউরিটিকে ওইভাবে ডাইরেকশন দিয়েছি যাতে সন্ধ্যার পরে ওই জায়গাটাতে অন্তত আর কোনো পার্কিং হয়। তো কতগুলি পদক্ষেপ আমরা নিয়েছি, আর তো যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য সিকিউরিটিকেও বলা হয়েছে ভিজিলেন্ট থাকতে। পাশাপাশি আমাদের যে স্টুডেন্টরা যারা ছাত্রাবাসে থাকে ওদেরকেও আমরা অ্যালার্ট করেছি যে অড টাইমে বেরোনো বা এভাবে দরজা মানে ব্যাকডোরগুলো খোলা রাখার ব্যাপারে আরেকটু যাতে যত্নবান হয়। তো কারণ আলটিমেটলি দেখুন যে সিকিউরিটি ইজ নট এভরিথিং, নিজের সিকিউরিটি নিজেই নিতে হবে। তো কালেকটিভলি আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয়, সেই সঙ্গে আমাদেরও কিছুটা সতর্কভাবে চলতে হবে। এই মেসেজটা আমরা আমাদের ছাত্রছাত্রীদের দিয়েছি যে তোমরাও ওইভাবে চলো যাতে, এবং যাতে আমাদের অ্যালার্ট জেনারেশন করে কোনো ব্যাপারে কোনো টিজিং হচ্ছে বা কোনো অসুবিধা হচ্ছে ওরা যাতে যত রাত্রি হোক আমাদের আরএমও এখানে থাকে। আমাদের সমস্ত হোস্টেলে যে হোস্টেল সুপারিনটেন্ডেন্টদের রাত্রি নিবাস করার জন্য ওদেরকে কোয়ার্টার দেওয়া হয়েছে। সো অল মেকানিজমস আর দেয়ার, অনলি থিং ইজ দ্যাট আমাদের টাইমলি খবর পেতে হবে। এবং আমাদের অনেক দিনের দাবি ছিল যে আমাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি কিন্তু পেইড সিকিউরিটি, ওদের কাছে কোনো অস্ত্রশস্ত্র বা কিছু আর্মস অ্যামিউনিশন নেই। তো ওদের সঙ্গে শুধু ঝামেলাই হয়, কোনো ঝামেলার মানে কোনো সমাধান হতে আমরা দেখি না। তো সেই জন্য আমাদের দাবি আছে যে যাতে এখানে প্রপার সিকিউরিটি, যে হসপিটালের জন্য ডেডিকেটেড সিকিউরিটি ব্যবস্থা থাকে, সো দ্যাট আমরা রাউন্ড দ্য ক্লক আরেকটু কঠোরভাবে এগুলো মোকাবেলা করতে পারি। হ্যাঁ, এটা ডেভেলপমেন্ট আছে, আমার এমএস স্যার বলবে এই ব্যাপারে। আমরা এই ব্যাপারেও চেষ্টা করছি। এই ঘটনার সঙ্গে সঙ্গেই আমরা যে পুলিশ স্টেশন যেটা আছে ওইটাতে আমরা জানিয়েছি যে যদি এই মুহূর্তে যদি আমাদের এখানে লোক দেওয়া পুলিশের সম্ভব না হয়, কিন্তু যাতে পেট্রোলিংটা একটু বাড়ানো হয়, পেট্রোলিং যাতে বাড়ানো হয়, এবং আমাদের যে সমস্ত সিকিউরিটি সুপারভাইজার আছে ওদের ডিটেলসটা আমরা শেয়ার করেছি যে ওদের সাথে যেন কোঅর্ডিনেট করে আমাদের যে পুলিশ প্রশাসন আছে কাজ করেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই ধরনের ঘটনা, হয়তো চুরির ঘটনাই হোক যাই হোক, হসপিটাল বা কলেজ ক্যাম্পাসের মধ্যে এটা কোনো অবস্থায় মানা হবে না। এর জন্য আমরা মানে বৃহত্তর পরিসরে যেই ধরনের সিকিউরিটি ব্যবস্থা এটা আমরা রিভিউ করছি। আমাদের অধ্যক্ষ মহাশয় বলেছেন যে আমরা সিসিটিভি পুরো এরিয়াকে সিসিটিভি কাভারেজে অলরেডি আমরা এটা পিডাব্লিউডিকে দিয়ে করানো হচ্ছে। এখন যদি সম্ভব না হয় পিডাব্লিউডির পক্ষে আমরা আরেকটি এজেন্সি দিয়ে করাবো। আমরা পুলিশের তরফ থেকে এখানে এই মুহূর্তে যদি ডিপ্লয়মেন্ট সম্ভব না হয় তো অ্যাটলিস্ট পেট্রোলিংয়ের জন্য এদেরকে বলেছি। আর সিকিউরিটি এজেন্সি যারা আছে তাদের সাথে আমরা আমাদের যে সমস্ত অফিসাররা আছেন সবার নাম্বারও শেয়ার করা আছে, যে কোনো ধরনের এই ধরনের যদি ইনসিডেন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে যেন ওরা রিপোর্ট করে। বিগত 4 দিন আগে একটা সিসি ফুটেজও বেরিয়েছে, ছবিও প্রকাশ করা, দুটি থানার ভূমিকা আসলে এটা তো যেইভাবে ওই যে আক্রান্ত ও একটা অ্যাপ্লিকেশন দেওয়ার পর প্রিন্সিপাল স্যার এটাকে পাঠিয়েছেন পুলিশের কাছে, পুলিশও এনকোয়ারি করছে এবং বলেছেন যে সিসিটিভি ফুটেজ সব কিছু, এটা তো অ্যাকচুয়ালি তদন্ত সাপেক্ষ একটু সময় তো লাগবে। ওরা দফায় দফায় আসছে, দেখছে,
এখন বাকিটা পুলিশ নিজেরাই বলতে পারবে যে কতটুকু বিগত এগিয়েছে। 4 থেকে 5 দিন আগে এক ঘটনা, কি থানা এখন অবধি অভিযুক্তকে বা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারলেন না? আমাদের কাছে এখন অব্দি এই ধরনের কোনো খবর নেই। তবে এনসিসি থানায় ইমিডিয়েটলি এসছে, এনসিসি থানায় ওই রাতে ওই টাইমে এসছে, সঙ্গে সঙ্গে ফোন করেছে। তিনি সংবাদ মাধ্যম যখন এখানে তদন্ত ছাত্রীরা গিয়েছে তখন তাদের কাছে এসে ছাত্রীরা যা বলেছে যে এখানে যে জায়গাটা প্রচন্ড অন্ধকারচ্ছন্ন এবং তারা এখান থেকে সন্ধ্যা করে বের হতে ভয় পায়। তো এরকম একটা পরিস্থিতি এতদিন ধরে ধরে আছে, এই জিনিসটা কি কর্তৃপক্ষ কোনো আলোর ব্যবস্থা করেনি? শুধু এই জায়গাটা না, দেখা গেছে পুরোটা ঝুড়িতে কিছু কিছু জায়গা অন্ধকারচ্ছন্ন, যেখানে নাকি নেশা মতন জিনিসও এখানে তৈরি হয়ে যাচ্ছে। লুকিয়ে লুকিয়ে কেউ নেশা করতে যাচ্ছে বা দোকান থেকে গিয়ে সিগারেট কিনে সাইডে দিচ্ছে। কারণ হচ্ছে কয়েকটা জায়গা আছে তারা পার্টিকুলার চিহ্নিত করে রাখছে এই জায়গাটি অন্ধকারচ্ছন্ন। তো সেই জায়গাটি উন্নত করার জন্য কি কি ব্যবস্থা করা হবে? এই জায়গা উন্নত করার জন্য অলরেডি আমরা পিডব্লিউডিকে দিয়ে লাইট লাগানো হচ্ছে। কালকে অলরেডি 2টো ফ্লাড লাইট লেগে গেছে পেছনে, এবং আজকে আবার আমাদের ডেপুটি এমএস কথা বলেছেন ওদেরকে ডেকে। তো পর্যায়ক্রমিকভাবে ওরা লাগাচ্ছে, হয়তো এই 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। সেকেন্ড জিনিস, কিছু কিছু গাছ আছে ওইখানে যেগুলি শেড থেকে ওইখানে লাইটিংটা ঠিক মতো হচ্ছে না। আমি আজকেই বলেছি যে ওয়েদার একটু ইমপ্রুভ হলে সঙ্গে সঙ্গে ওইগুলিকে ট্রিম করে দিতে। তো লাইটের অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে আমাদের আগামী মনে হয় 48 আওয়ার্সের মধ্যে পুরো Actually লাইটের যে অন্ধকারের ব্যাপারটা বললেন, এটা জাস্ট গত কিছুদিনের মধ্যে হয়েছে। কারণ হওয়ার কারণটা হচ্ছে আমাদের সরকারের তরফ থেকে বিউটিফিকেশনের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে লাইটিং এবং গার্ডেনিং দুটো একসঙ্গে চলছে। সেটা স্টার্ট হয়েছে আমাদের পিজি হোস্টেল থেকে এবং সামনের দিকে আসছে। তো এটা এখনো পিজি হোস্টেল মধ্যে কমপ্লিট করে আসতে পারেনি। তো প্লাস এখানে কিছু কিছু হয়তো প্ল্যান্টেশন দেখেছেন আপনারা। তো এটা কমপ্লিট হলে ডেফিনেটলি ওয়েল লাইট থাকবে সবটা। আর রিসেন্টলিতে স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে যেটা এমএস স্যার বললেন, অলরেডি কিছু লাইট দেওয়া হয়েছে এবং আরো যদি লাগে আমরা করবো আমরা পাশে। দূর দূরান্ত থেকে রোগীরা আসে, তাদের একটা অভিযোগ থাকে যে যেখানে ব্লাড টেস্ট করা হয় সেখানে যেতে তাদের প্রচন্ড দুর্গন্ধ ভুগতে হয়। পাশেই বিভিন্ন ধরনের বিষয় এখানে তৈরি করা হয়েছে, কাবিটা এখানে করে যাচ্ছে। সেই এই- জিনিসগুলো এই জায়গাটা এই টোটাল ল্যাবরেটরিটা আমরা শিফট করে নিচ্ছি। তো সেটা পিডব্লিউডি কাজটা টেক আপ করতে কিছুটা দেরি হয়েছে, কারণ ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম ছিল। কারণ গভর্নমেন্টের যে প্রসিডিউর আছে, প্রসিডিউর মেনে কাজ করতে হয় আমাদের। তো সেক্ষেত্রে যখন স্যাংশন এসছে তখন সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছে। আমার মনে হয় এই মাসের মধ্যে এটা রেডি হয়ে যাবে মোস্ট লাইকলি, না সেন্ট্রাল ল্যাব। তো এটা আমরা ইমিডিয়েটলি ওই যে আমাদের যে আগে লেবার রুমটা ছিল একদম হসপিটাল কমপ্লেক্সের মধ্যে, যে পুরনো যে লেবার রুম, ওই লেবার রুমে আমাদের টোটাল সেন্ট্রাল ল্যাবটা শিফট হয়ে যাচ্ছে। বিগত 1 মাস থেকে 2 মাসের মধ্যে জিবি হাসপাতালে কটা চুরি ঘটনা সংঘটিত হয়েছে, আপনাদের তথ্য কি বলছে? আমাদের তথ্য বলছে অনেক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গত মাসে মানে চলতি মাসে এখন অব্দি আমরা 4 জনকে ধরতে পেরেছি আমাদের সিকিউরিটি ফোর্সের মাধ্যমে, যারা মানে সিকিউরিটি যারা আছে এসআইএস এজেন্সির মাধ্যমে, এবং এদেরকে পুলিশের কাছেও হ্যান্ড ওভার করা হয়েছে। এই মাসে এখন অব্দি, মানে আজকে তো 5 তারিখ চলছে, তো আজকে এখন অব্দি 4 জনকে ধরা হয়েছে। কয়টা স্থানে চুরি হয়েছে? স্থানে বলতে ম্যাক্সিমাম এই যে ওপিডি গুলির মধ্যে 2 জনকে ধরা হয়েছে, ওয়ার্ডের মধ্যেও 2 জনকে ধরা হয়েছে। তো আসলে জিবি হসপিটালে সবাই আসে, এবং এখানে কোনো ধরনের কারোর জন্য কোনো ধরনের কোনো মানে ইয়ে থাকে না, মানা করা থাকে না, যে কোনো কেউ ঢুকতে পারে যে কোনো সময়। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে রাতের বেলা ইভেন কিছু লোক এসে এখানে, আমরা যেভাবে বলা হয়েছে যে এখানে আমাদের যারা আছেন একটা সিভিল ড্রেসে সিকিউরিটিকে বলা হয়েছে যে রাতের আধারেও যেন মানুষ ঘুমিয়ে থাকলে মাঝে মধ্যে চেক আপ করেন, ওইগুলো আমরা করছি। কিন্তু জিবি হাসপাতালে এত পেশেন্ট, তাদের সঙ্গে এতজন অ্যাটেন্ডেন্ট থাকেন, তো সবার পক্ষে হয়তো মানে একজন একজন করে এইভাবে বের করা সম্ভব না। তাছাড়া হসপিটালে যারা আসেন তারা সবাই বিভিন্ন কোনোভাবে না কোনোভাবে একটা অসুস্থতার মধ্যে থাকেন, প্রত্যেকে সেইভাবে চেকও করা যায় না। তবু আমাদের তরফ থেকে চেষ্টা চলছে যে যেই ধরনের বৃহত্তর, আমরা মাঝখানে অ্যানাউন্সও রাতের বেলা করাচ্ছি যে সবাই মোবাইল এগুলি ছেড়ে ঘুমাবেন না। আমরা সবার কাছে আবেদন রাখবো যে অনেকে যেন, যেটা কারণ আমাদের এখানে মোটামুটি যাদের আয়ুষ্মান আছে প্রত্যেকের ফ্রি চিকিৎসা হচ্ছে, এখানে পয়সার তেমন কিছু নেই। এখানে খাবার পেশেন্ট যারা আছেন তারা ফ্রি পাচ্ছেন। তো এখানে 10 টাকায় দিনের বেলা দুপুরের খাবার পাচ্ছেন পেশেন্ট অ্যাটেন্ডেন্টরা। তো এখানে যারাই আসবেন অতিরিক্ত পয়সা, অনেকে বলছেন যে আমি 40,000 নিয়ে এসেছি, 50,000 নিয়ে এসেছি, এত টাকা নিয়ে তো হসপিটালে আসার কোনো যৌক্তিকতা নেই, কারণ ইনভেস্টিগেশন থেকে ওষুধপত্র সব তো ফ্রি হচ্ছে। তো আমরা করব, যদি আপনি কিছু সাথে নিয়ে আসেন তো ওটা রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে করবেন, ব্যাগটা দায়িত্বে রাখবেন, রেখে তারপর কোথাও যাবেন। আপনি চেনেন না জানেন না, আপনি যদি একজনের কাছে ব্যাগ হস্তান্তর করেন, তো এখানে প্রতি কোনায় কোনায় তো করা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তার মধ্যে গিয়ে ব্যাগ দিয়ে দিচ্ছেন, তো কিভাবে বাড়িঘরে তো গিয়ে কেউ এটা করছে না, কিন্তু হাসপাতালে এলে আপনি যাকে চেনেন না ওকে বিশ্বাস করে আপনি আপনার স্বর্ণালঙ্কার ব্যাগ কিভাবে দিয়ে যেতে পারেন যার সাথে আপনার কোনো চেনা নেই। তো এইসব ব্যাপারে আমার মনে হয় যে তো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ওদেরকে আরো সতর্ক করলে এবং জনগণ সতর্ক হলে এই সমস্ত ঘটনা আরো কমে যাবে। চুরির ঘটনার সঙ্গে হাসপাতালের কর্মীদেরও নাম
চুরির ঘটনার সাথে হাসপাতালের কর্মীদেরও নাম আছে। আমরা অনেক ক্ষেত্রে এনকোয়ারি করেছি, আজকে অবধি এই ধরনের কোনো ধরনের পাওয়া যায়নি। দুটো ক্ষেত্রে আমরা পেয়েছি যেখানে ওই ডেড বডি সংক্রান্ত ব্যাপারে, ওতে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নিয়েছি ওদের এগেনস্টে। কিন্তু বাকি এখানে অনেকেই আসে এবং আমরা বাধ্যতামূলক করেছি আমাদের যারা হসপিটালে কাজ করেন তাদের ড্রেস বাধ্যতামূলক করেছি। যারা কোনো কারণে ভিজে গেলে হয়তো বৃষ্টির সময় ড্রেস আনতে পারেন না, ওদের জন্য আই কার্ড বাধ্যতামূলক করেছি এখন, যাতে হসপিটালের কোনো স্টাফ আছে কিনা এটা বোঝা যায়। বাকি অনেকে হসপিটালের স্টাফ বলে নাম দিয়ে যদি কেউ কিছু করেন তো এটার উপর আমাদেরও খুব একটা কন্ট্রোল থাকে না। স্যার, রাজ্যে যেহেতু বিপিএল ক্যাটাগরির জনসংখ্যাটা একটু বেশি, গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে চিকিৎসা করতে এসে ডাক্তারের দ্বারাই যে কোনো কথায় উক্তি হয়েছে, রুগীকে বিশ্রী একটা কথায় উক্তি করেছে। তো ডাক্তার চেক আপ না করে বলেছে আগে ওনাকে এই নামে বলে ডাকতে হবে, নামটা আমি বলছি আপনাকে, এরকম একটা সোশ্যাল মিডিয়াতে কালকে থেকে এটা ভাইরাল হচ্ছে। তো সেই বিষয়টা আপনারা কত তদন্ত করছেন? একজন রুগীর সাথে একজন ডাক্তার এইভাবে ব্যবহার করাটা সঠিক কি সঠিক না? যেহেতু ডাক্তারের সবচেয়ে আগে ট্রেনিং দেওয়া হয় যে রুগীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সেই যাতে একটা ডাক্তার রুগীকে এইভাবে কিভাবে কথা বলতে পারে, যেটা নাকি ওর অভিযোগটা যে ওনাকে বাপ বলে ডাক্তার, বাপ না বলে ওনাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। আমি যদি কোর্ট অফ বলি উনি দাদা বলে সম্বোধন করেছেন, উনি দাদা বলে ওনাকে সম্বোধন করেছেন, তারপরও ওনাকে পুলিশের দ্বারা ওনাকে ডেকে এনেছে বলে বলেছে যে ওনাকে বাবা বলে ডাকতে হবে, তাহলে উনি চিকিৎসা পরিষেবা দেবেন। সেই ঘটনাটা অভিযোগের কোন সোশ্যাল মিডিয়ার এই অভিযোগটা আমরাও দেখেছি, এটার জন্য আমরা অলরেডি একটা কমিটি বানিয়ে দিয়েছি এবং ওই লোকটার সাথে আমরা যোগাযোগ করে কমিটি যেই সুপারিশ করবে যাই হয় সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এখানে সম্বোধন কোনো মাইনে রাখে না। ইমার্জেন্সিতে যখন লোক আসবে তখন প্রথমে, এবং এটা সুপ্রিম কোর্টের রুলিংও আছে, চিকিৎসা ফার্স্ট, অন্য জিনিস তারপর ফলো করা হবে। তো এটা যদি হয়ে থাকে এই ব্যাপারে আমরা দেখছি কি করা যায়, অলরেডি মানে ডেফিনেটলি আমাদের জিরো টলারেন্স থাকবে। যদি আমরা দোষ পাই, দোষীকে ডেফিনেটলি ওর করা হবে। কিছুদিন কি আগে একটা সংবাদ প্রকাশ হয়েছিল, লাশগড়ে কর্মরত অধিকাংশ কর্মীরা রোগীদের কাছ থেকে টাকা বললো নিচ্ছে। অলরেডি। আপনার এমএস হিসাবে এই বিষয়টা কি? এটা আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা এটার একটা প্রমাণ পেয়েছি এবং এর জন্য আমরা অলরেডি ওদের এগেনস্টে অ্যাকশন ইনিশিয়েট করেছি। এসছে এই ব্যাপারে আপনার কাছে? হ্যাঁ, কতজনের নাম বেশি জানা? না, কত জনের নাম না, আমরা ইন জেনারেল পেপারে একটা দেখেছি রিপোর্ট, কিন্তু ওইটাতে কারোর নাম ধাম কিছুই ছিল না। কিন্তু আমরা ওই ঘটনার গিয়ে একটা ইনকোয়ারি করে আমরা কিছুটা ঘটনার সত্যতা পেয়েছি। তো সেই অনুযায়ী আমরা স্ট্রিক্ট অ্যাকশনের জন্য ইনিশিয়েট করে দিয়েছি এবং যারাই এই ধরনের দুর্নীতিতে জড়িত থাকবেন তাদের কোনো অবস্থায় ছাড়া হবে না। কারণ জায়গায় জায়গায় আমরা পোস্টারিং করে দিয়েছি যে কেউ যদি কোনো অবস্থায় পয়সা চায়, তো কোনো কারণে যদি হাসপাতালে পয়সা চায় তাহলে সঙ্গে সঙ্গে ওই নাম্বারগুলিতে ওই জায়গায় যোগাযোগ করতে। আপনারা দেখবেন জায়গায় জায়গায় লাগানো হয়েছে এবং এটাকে আমরা আরো ওয়াইড স্প্রেড করব। দুর্নীতি কোনো অবস্থায় এখানে বরদাস্ত করা হবে না। যে সমস্ত টাকা পয়সার যে পেমেন্টের সিস্টেম আছে এটা আমাদের শুধু সেন্ট্রাল ক্যাশের থ্রুতেই পেমেন্ট হবে, ইভেন কেউ এক পয়সাও লেনদেন করতে পারবে না। এবং আমাদের আবেদন থাকবে আপনাদের কাছেও যে আপনারাও এটা ওয়াইড নিয়ে যান যে হাসপাতালে এমন ধরনের কোনো কিছু নেই যেখানে পয়সা দিতে হয়, সেটা রক্তের কারণেই হোক বা মানুষের চিকিৎসার কারণেই হোক। পয়সা যা নেওয়া হবে এটা সেন্ট্রাল ক্যাশের থ্রুতেই নেওয়া হবে, আর কোনো লেনদেনের কোনো সিস্টেমই নেই এই জিবি হসপিটালে। এমআরআই রিপোর্ট নিয়েও কিছুদিন আগে একটা খবর প্রকাশ হয়েছিল, যেটা আপনারা দেখতে পেয়েছেন। বা এমআরআই বিষয় রিপোর্টটা নিয়ে আপনারা উন্নত পরিষেবা কি বা ব্যবস্থাপনা কি? এমআরআই বিষয়টা নিয়ে রিপোর্ট হয়েছে, আমাদের কাছে রেডিওলজিস্ট প্রচন্ড কম আছেন। আমাদের ডিপার্টমেন্টে মাত্র একজন প্রফেসর, একজন অ্যাসোসিয়েট প্রফেসর, দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তিনজন সিনিয়র রেসিডেন্ট আছেন। এর মধ্যে আমাদের যে মেডিকেল অফিসার আছেন ওইখান থেকে ভিএমএ ওনাকে ডেপুটেশনে দেওয়া হয়েছে। একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি অসুস্থ হওয়াতে ছুটি নিয়েছেন, একজন অ্যাসোসিয়েট প্রফেসর উনি ছুটি নিয়েছেন পার্সোনাল কাজে, যার ফলে আমাদের ম্যান পাওয়ার। এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের এখানে দিনে 50টা এমআরআই হয়, প্রায় 125টার মতো সিটি স্ক্যান হয় বিভিন্ন ধরনের। এর মধ্যে কার্ডিয়াক এনজিও আছে, অনেকগুলি আছে, এগুলিতে অনেক সময় লাগে। তারপর 250টার উপরে এক্স রে হয়, এইরকম প্রায় 100টার উপরে সোনোগ্রাফি হয়। তো বুঝতেই পারছেন কি পর্যন্ত লোড আছে জিবি হসপিটালে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছুটা ইরেগুলারিটিস আছে। আমাদের স্বাস্থ্য দপ্তরের মাননীয় মন্ত্রী, যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও, উনিও এই ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন অতি সত্বর যেভাবেই হোক। কারণ ম্যান পাওয়ার তো একদিনে আনা সম্ভব না, এই ধরনের রেডিওলজিস্ট তো একদিনে আসবেন না। তো আমাদের ম্যান পাওয়ার থাকবে কম, এই কম ম্যান পাওয়ার দিয়েও কিভাবে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট পেশেন্টের হাতে তুলে দেওয়া যায় এবং কিভাবে পেশেন্টের বারবার আসতে না হয়, এটার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশনাকে সামনে রেখে কাজ করছি। আশা করি কিছুদিনের মধ্যে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবো। জিবিপি হাসপাতালে অনেক অত্যাধুনিক মেশিনও রয়েছে, শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণে সেখানে লোক সংখ্যা না থাকার কারণে সেগুলো অচল হয়ে যাচ্ছে বা স্বাভাবিকভাবে সেগুলো কাজ করা যাচ্ছে। এটা তো আজকের সমস্যা নয়, বহুদিন ধরে এই সমস্যাটা চলছে বা আপনারা ম্যান পাওয়ারের বিষয়টি বলছেন। কিন্তু
যথাসম্ভব সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে না, যার ফলে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যারা আসছে তারা সেই ধরনের মানে অবহেলা বা খামতিটা দেখা যাচ্ছে। এটা যাতে আরো ত্বরান্বিত করে যায় সেই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবেন? এটাই তো আমি বললাম এখন যে দ্রুততার সঙ্গে করা হচ্ছে। অত্যন্ত দ্রুততার সাথে এটা করা হচ্ছে এবং কিছুদিনের মধ্যে, কিন্তু একটা সিস্টেম শুরু করতে গেলে ওর প্রস কনস বিভিন্ন দিক দেখতে হয়, যে আলটিমেটলি আমরা যেটা করব ওইটা লাভ হবে কিনা। আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে যে 40 লক্ষ ত্রিপুরাবাসীর কাছে পরিষেবাটা সুলভ মূল্যে পৌঁছে দেওয়া বা সহজ মূল্যে বা বিনা ইয়েতে পৌঁছে দেওয়া। কাজে সেই দিশার দিকেই আমরা লক্ষ্য রেখে কাজ করছি এবং এই ব্যাপারে অলরেডি কথাবার্তা হচ্ছে, বিভিন্ন এক্সপার্ট গ্রুপের সাথে কথা হচ্ছে। আমরা যেহেতু এটার মধ্যে রেডিওলজি ব্যাপারটার মধ্যে শুধু চিকিৎসা সংক্রান্ত ব্যাপার না, এর মধ্যে আইটি সেকশনের একটা বিরাট রোল আছে, বিভিন্ন ধরনের মেশিন আছে যেগুলি কোর্ট সিস্টেমে আছে, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিস্টেমে আছে। তো বিভিন্ন ধরনের সাথে আমরা কথা বলে এটাকে কিভাবে করা যায় অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন, আমরা সেই দিশায় কাজ রেখে কাজ করছি। আশা করি কিছুদিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। মেডিসিন থেকে ফিরে ওয়ার্ডের থেকে বেরিয়ে একদম সিঁড়ি অব্দি রুগীদের রাখা হচ্ছে, কোনো আলোর ব্যবস্থা নেই, ফ্যানের ব্যবস্থা নেই, সেটাকে পরিবর্তন করা হচ্ছে। এটা হয়তো আপনারাও জানেন যে মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে পুরো এই মেডিকেল ব্লকটাকে কমপ্লিট এসি করার জন্য, এয়ার কন্ডিশন করার জন্য, এবং ওই কাজটা শুরু হয়েছিল, কিন্তু কিছু এটা পিডাব্লিউডিকে দেওয়া হয়েছিল এখানে সেন্ট্রাল এসি লাগাবার জন্য। প্রতিটা ফ্লোর মানে মেল ফিমেল যাই হোক সবগুলো এসি হয়ে যাবে, যাতে গরমের মধ্যে পেশেন্টদের প্রচন্ড কষ্ট হয়, পেশেন্ট এবং তাদের সঙ্গে। হ্যাঁ মাটিতে রাখা হচ্ছে। না, আমি বলছি তো যেহেতু ওরা কাজ করছে এখন পিডাব্লিউডি এবং কাজটা কোনো কারণে ডিলে হচ্ছে, তো এই জন্য কিছু কিছু জায়গায় আমরা রুগী রাখতে পারছি না। তো এই জন্য সেফটির কারণও আছে, কারণ ওইখানে অর্ধেক কাজ হয়ে ঝুলে আছে এগুলি। তো আমরা পিডাব্লিউডির সাথে রিসেন্টলি আমরা রিভিউ করেছি এবং ওরা কথা দিয়েছেন যে আগামী 3 মাসের মধ্যে ওরা কাজ কমপ্লিট করে দেবেন। কাজ কমপ্লিট করে দিলে আমাদের এই সমস্যা মানে বহুলাংশ সমাধান হয়ে যাবে। আমার মনে হয় আর পেশেন্টদের মানে ফ্লোরে থাকতে হবে না। একটা বিষয় জিবি হাসপাতাল, তখন আপনারা যে বিষয়গুলো বলবেন সেটা হচ্ছে হাসপাতালের ভিতর, হাসপাতালের মূল ফলকের বাইরে। ভারতবর্ষের কোথাও এমন পরিস্থিতি নেই যে একটা জটিল পরিস্থিতি হয়ে থাকে, অটো ট্রাফিক জ্যাম, যার কারণে রোগীর আসতে প্রচন্ড অসুবিধা। এটা অদ্ভুত পরিস্থিতি, ইটস এ অ্যাবনর্মাল সিচুয়েশন। সে ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন? ট্রাফিক বিশেষ করে আপনারা কিভাবে হসপিটালের এই ট্রাফিকের ব্যাপারে অ্যাকচুয়ালি হসপিটালের বাইরের কোনো কিছু আমাদের কন্ট্রোলে থাকে না, এটা আপনারাও জানেন। যে হসপিটালের এরিয়ার বাইরে গেলে এটা চলে যায় প্রশাসনের অন্য বিভিন্ন যারা সেকশন আছে, এএমসি হতে পারে, পুলিশ প্রশাসন হতে পারে, ট্রাফিক হতে পারে। তো এই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় এটা উঠিয়েছি এবং এটা আমাদেরকে যথেষ্ট মানে যারা প্রশাসনের তরফ থেকে এটা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। হয়তো কিছুদিনের মধ্যে ওইখানে যে কনস্ট্রাকশনটা চলছে, রাস্তার দুই পাশে কনস্ট্রাকশন চলাতেও কিছুটা কনজেশন হয়ে থাকে। কনস্ট্রাকশন শেষ হওয়ার পর আমরা আশা করবো যে জিনিসটা আরো ভালো হয়ে যাবে। সিন্ডিকেটের তেমন কোনো ঘটনা আমাদের কাছে এখনো লিখিতভাবে আসেনি বা এই ধরনের কোনো কিছু এখন অবধি আমরা ফেস করিনি। হয়তো যদি ইন্ডিভিজুয়ালি বা কোনো পেশেন্ট বা উনি ফেস করে থাকেন তাহলে উনি ওটা প্রশাসনের অবশ্যই নজরে আনতে পারেন। প্রিন্সিপাল স্যার, এই বছর শিক্ষাবর্ষ থেকে কি আমাদের মানে ইউজি কোর্সে কোন সিট সংখ্যা বৃদ্ধি পেয়েছে আর পিজি কোর্সে সিট সংখ্যা বৃদ্ধি পেলে কোন কোন সাবজেক্টের উপর আছে? ইউজি তো অলরেডি আমরা কিছুদিন আগে যে আমাদের প্রতিষ্ঠা দিবস গেছে, সেটাতে আমার রিপোর্টে এটা পরিষ্কার ছিল যে ইউজির জন্য আমরা 250 সিটসের অ্যাপ্লিকেশন, আমাদের 150 ছিল আর এডিশনাল 100 সিট। তার মধ্যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের 100 সিটের অ্যাপ্রুভেল দিয়েছে, কিন্তু আমাদের যে রেগুলেটরি বডি যে ন্যাশনাল মেডিকেল কমিশন আজ অবধি আমাদের কাছে যে খবর আছে 50টা কনফার্ম করেছে, আর 50টার জন্য আমরা অ্যাপিল করেছি এবং ওরা আমাদের এসিউর করেছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে সেটা কনফার্মেশন দেবে। তো সেটা পেয়ে গেলে আমরা আমাদের 250 সিটই থাকছে। আর পিজি সিট আমাদের এক্সিস্টিং যা আছে 97 আছে, আরও 83 বাড়ছে, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এবং নতুন ডিপার্টমেন্ট খুলছে, যেটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আর ডার্মাটোলজি, দুটো নতুন খুলছে। আর আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে আরও 2টো ডিপার্টমেন্ট, আরও 3টে ডিপার্টমেন্ট। একটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন মেডিসিন, আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট।